সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আর যারা ভালো নেই তাদের মন ভালো করতে আজকের এই সেরা গল্প। ফেসবুক, ইনস্টা আর ইউটিউবের টাইমলাইনে এখন সবথেকে জনপ্রিয় কলকাতার জীবন্ত কালিমা, যাকে দেখা গেছে কখনো চোখ মেলে তাকাতে, কখনো নুপুর পায়ে হাঁটতে, আবার কখনো ধরা দিয়েছে ছোট্ট মেয়ে রূপে। আর সেখানেই আজকের আমাদের গন্তব্যস্থল। মায়ের কাছে ভক্তরা যা মনের বাসনা করে যায়, মা তাদের সকলেই মনের বাসনা পূর্ণ করে। দর্শন করেছি ছোট্ট মিষ্টি মাকে, যার মুখখানি দেখার জন্য প্রতিদিন ছুটে আসে হাজার হাজার মানুষ। মাকে দর্শন করা আর সেই গল্প সবার কাছে উপস্থাপন করছি আজকের ভিডিওর মাধ্যমে। জয় মা শ্যামা সুন্দরী। আমার শহর থেকে বহু ক্রোশ দূরে থাকে আমার নৈহাটির বড় মা। আমরা সকলেই তাকে ভীষণভাবে ভালোবাসি। তবে আজ নতুন করে আরেক মায়ের সাথে পরিচিত হব। এই শহর কলকাতার মানিকতলার গলিতে লুকিয়েছিল আমার ছোট্ট মা শ্যামা সুন্দরী, যা কলকাতার জীবন্ত কালী নামে পরিচিত। দিনের সাথে মায়ের পরিচিতি ক্রমশ বাড়ছে। তার অলৌকিক গল্পে ইতিমধ্যে সাড়া ফেলেছে শহর থেকে শহরতলির মানুষের কাছে। রাস্তার মুখে দুই পাড়ে বিক্রি চলছে মায়ের প্রিয় চালকলা। মাকে চালকলা দিয়ে পুজো দেওয়ার পেছনে রয়েছে এক সত্যিকারের গল্প। তা না হয় শুনবো, তার আগে মাকে দর্শন করা যাক। এখন আমি আছি ঠিক মায়ের বাড়ির সামনের গলিতে। এই গলির শেষেই মায়ের বাড়ি। আমরা প্রবেশ করলাম মায়ের মন্দিরে। তবে এটা হরপ করে বলতে পারি, মাকে দর্শনের সাথে সাথেই আপনি না জাস্ট কয়েক মিনিটের জন্য থমকে যাবেন। যেমনটা কল্পনা করেছিলাম মাকে, এটা তার থেকেও বেশি কিছু। 5 বছরের ছোট্ট বাচ্চা রূপে মা, লাল কাজলে আঁকা তার এই দুটি চোখ, সাথে তার মিষ্টি হাসি নিয়ে নবগ্রহের উপর বিরাজমান। এমন মিষ্টি মুখের হাসি যেন আপনার রাগ, দুঃখ, কষ্ট সব কিছুকে নিমিষে মেটাতে পারে। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ভিড় করে মায়ের দরজায়। আজ আমিও তাদের ভিড়ে একজন ছিলাম। কিন্তু কেন জানি না, মা যেন ওই ভিড় থেকে আমাকে ডাক দিয়ে তার পাশে একটু জায়গা দিল। ভিডিও করতে এসে পরিচিত হলাম সেখানকার সেবায়িত বিশেষ কিছু মানুষের সাথে। এই যে মায়ের কক্ষ, ঠিক তার পাশে বসে আছি আমি। সাথে রয়েছে অতীব পরিচিত বলরাম ভাই। এখন এখানে গাঁথা চলছে মায়ের পদ্মের মালা। বলরাম ভাইয়ের যেমন মিষ্টি কথা, তার তেমনই ব্যবহার। সে আমাকে জানালো এই কাজ শেষ করে সে আমাকে শ্যামা সুন্দরী মায়ের গল্প শোনাবে। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া পুরন, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া পুরন। অল্প কিছু কাজ শেষ করে শেষে বলরাম ভাই নিয়ে এলো বাবার ঘরে, যেখানে সে আমাকে মায়ের সে পুরনো অতীতের গল্প শোনাবে। আচ্ছা বলরাম দা, জয় মা শ্যামা সুন্দরী। মায়ের গল্প আমরা অনেকবার শুনেছি নেট মাধ্যমে। আজ এখানে এসে তোমার মুখে সে গল্প আমি নিজে সামনাসামনি শুনতে চাই। জয় মা শ্যামা সুন্দরী। আমি শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে বলছি। মাকে কলকাতার একমাত্র জীবন্ত কালী বলা হয়। এর প্রথম কারণ হলো ভক্তরা। মায়ের কাছে ভক্তরা যা মনের বাসনা করে যায়, মা তাদের সকলেই মনের বাসনা পূর্ণ করে। এটা হলো প্রথম। আর দ্বিতীয় কারণ, মা এখানে জীবন্ত কারণ। মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলা যে খেয়েছিলেন, তাই এখানে সব ভক্ত মাকে চাল কলা দিয়ে পুজো দেয়। মায়ের পুরোহিত মহলের দিন মায়ের সাথে বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখছিলেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। ভিক্ষা চাই তার কি আবদার, সবার কাছে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। তখন বাচ্চা মেয়েটাও বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম রে। বাচ্চা মেয়ে চলে, পুরোহিত চলে। আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা যেটা কালী পুজো সেইটা ছাড়া ওদিন মহালয়ের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়। এটা সত্যিই মানে। আর বাবা পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে।
এই দেখে পুরোহিত থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরই ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয় পুরোহিতের পেছন থেকে, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল গলাতে দিবি না আমায়। এই শুনে পুরীর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বলছেন, আমি শুধু বড়লোকের মা নয় রে, আমি গরিবেরও। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে চাল গলা দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনা পূর্ণ করে। আর আপনারা দেখেই থাকবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এটা কিন্তু কোনো সাধারণ না, নবগ্রহের ওপর মা বিরাজমান। এর একটা কারণ আছে, আপনারা শুনেই থাকবেন নবগ্রহের জন্যই আমাদের জীবনে যত খারাপ সময়, মাঙ্গলিক কালসর্প, এমনি বিভিন্ন দোষ হয়। এই দোষের জন্য অনেক রকম তাবিজ কবচ ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এই তাবিজ কবচ ধারণ করার জন্য। তাই আমাদের মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করতে পারে, যে কোনো গ্রহ দোষ থেকে এমনি মুক্ত হয়। কোনো রকম কিছু না, পুজো দিতে হবে না, কিছু করতে হবে, শুধু 28টা শনিবার মায়ের মুখমণ্ডল দর্শন করে যেতে হয়, কারণ মা নবগ্রহের ওপর বিরাজমান। তাই মাকে অবশ্যই 28টা শনিবার দর্শন করবেন। আর একটা কথা, মাকে তো আমরা সবাই বলি মা জীবন্ত, আপনাকে যদি কোনোদিনও অনুভব করতে হয় মা জীবন্ত, তাহলে অমাবস্যার পুজো দেখতে আসেন। অমাবস্যার পুজোর কারণ, অমাবস্যা এমনই একটা দিন, ওই দিন সকল ভক্ত আমাকে অনুভব করতে পারে মা এখানে সত্যি আছে, কারণ অন্ধকারে পুজো হয়। অনেক ভক্ত দেখেন যে মায়ের চোখের মণি নড়ছে, অনেক ভক্ত দেখেন ঠোঁট নড়ছে। তাই আপনাদেরকে একটাই অনুরোধ করবো, মায়ের কাছে আসেন, মাকে নিজের মনের কথা বলেন, মা আপনাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আচ্ছা, মা তো এখানে জীবন্ত, সে প্রমাণ আর নতুন করে কেউ চায় না। মায়ের সাথে তোমার কোনো ঘটনা আমি শুনতে চাই। আমার একটা ঘটনা ঘটেছিল, তখন দিয়ে আমি মায়ের প্রমাণ পুরো অটুট বিশ্বাস, মানে অনেক বিশ্বাস। অমাবস্যার দিন ছিল, ঠিক রাত্রি 2টো নাগাদ হঠাৎ উপর থেকে যেন কেউ ধাপ করে নামে, ধাপ করে নামার শব্দ শুনতে পারি। আর তার নুপুরের আবার ছুম ছুম করে আমাদের ভৈরব বাবার যেই ঘর তার দিকে যায়, আমি এটা শুনতে পাচ্ছি। কিন্তু আমার মন বলছে এত রাত্রে হয়তো আমি ভুল শুনছি, কিন্তু নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি। আর আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা কাঁচে, মানে কেউ আসতে যাচ্ছে সব দেখতে পারি। তাই ওই মুহূর্তে আমি অনেক সাহস করে কাঁচি কেটে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন দৃশ্যটা, অন্ধকারের থেকেও কালো, তার চতুর্ভুজ আর কেশ হাঁটু ছাড়িয়ে আছে, আর পিঙ্ক কালারের এই মোটা পা গোল রাউন্ড করে পড়ে। আমি দেখে থমকে যাই, থমকে আবার কিছুক্ষণ পরে দেখছি কেউ নেই। এবার আমিও ঘুমে যাই, ভাবতে কে কে কে, কিন্তু সকালবেলা উঠে করে মাকে দেখি, রাত্রিরে যেমনি দেখেছিলাম সকাল উঠে তেমনি। তাই আমাদের মা জীবন্ত। আপনারা আসেন, আপনারাও বুঝতে পারবেন। মাকে শুধু বলে যেতে হবে। দেখেন, মাকে কিছু করে কিছু করা যায় না, মাকে শুধু মনের দুঃখ কষ্টকে জানাতে হয়, মা এটাই বলে যায়। তাই অবশ্যই মায়ের মন্দিরে আসেন। তাহলে শুনলেনই তো মায়ের সে পুরাণের কাহিনী। সত্যি বলছি, আমি এই পডকাস্ট শ্যুট করতে করতে রীতিমতো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম মায়ের গল্প শুনে। যদি আপনারা মন কেড়ে থাকে এই গল্প, ভক্তি ভরে সকলে একবার হলেও বলুন, জয় মা শ্যামা সুন্দরী। হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্রতিটা দিন মায়ের মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা, তারপর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর অমাবস্যা তিথিতে সারাটা দিন খোলা থাকে মন্দির। পুজো দেওয়ার কোনো বিশেষ সময় নেই, আপনি যে কোনো সময় পূজা, অঞ্জলি, প্রণাম সবটাই করতে পারবেন। সন্ধ্যার সময়টা একটু বেশি ভিড় হয়, কারণ ওই সময়টা চলে মায়ের আরতি। আমিও এখন সেই অঞ্জলি দেখার জন্য বসে রয়েছি। তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যদি কখনো অন্ধকারে মায়ের আরতি দেখতে চান, অমাবস্যা তিথিতে অবশ্যই মাকে দর্শন করুন। লোকমুখে প্রচলিত সে আরতির সময় মা যে এখানে বিরাজমান তা অনুভব করা যায়। কেউ দেখেছে মায়ের চোখের মণি নড়তে, কেউ দেখেছে মায়ের ঠোঁট নড়তে। সকলে হয়তো অনুভব করতে পারেনি, কারণ ভগবান সকলকে দর্শন দেয় না, তার জন্য অতি ভাগ্যবান হতে হয়। সবশেষে মায়ের সন্ধ্যা আরতি শুরু হলো। বিকেলের থেকে এই সময়টা একটু বেশি ভিড় হয়, কারণ এই এক বিশেষ সময় মাকে দর্শনের। মায়ের মিষ্টি মুখের দিকে তাকিয়ে সবাই এক করুণ আগ্রহের সাথে মায়ের আরতি দেখেন। শঙ্খ, ঘণ্টা, মানুষের কোলাহলে সব মিলিয়ে এই সময়টা শান্তির। মায়ের এই আরতি পর্ব শেষ করে চলে ভোগ বিতরণ। মন্দিরের থেকে বাইরের ভিড়টাও অনেকটা বেশি থাকে।
এখানে যারা দর্শন করেছেন কিংবা নতুন করে যারা দর্শন করবেন তাদের সবাইকে বলি, মায়ের গর্ভগৃহের সাথে মন্দিরটি একটু কম জায়গার মধ্যে, তাই ভিড়টা অনেকটা বেশি হয়। সবাই খুব সাবধানে মাকে দর্শন করুন আর অন্যদেরকেও সুযোগ দিন মাকে দর্শন করার, কারণ প্রতিটা মানুষ অনেকটা দূর থেকে মায়ের মুখখানি একবার দেখতে ছুটে এসেছেন। শেষের পথে আমাকে দ্বিতীয়বার আসার জন্য বারবার আমন্ত্রণ দিয়েছেন বলরাম ভাই, আর পাওনা হিসেবে মায়ের প্রসাদটা নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। শহর কলকাতা, ভালো থেকো, দেখা হচ্ছে আবার।